শ্বেতা বৌদি, সুভাষিস দা, আমার স্পন্সর সুভাষিস দা, সুজাতা বৌদির কাছে আমি শিখেছি, যতটা যা শিখেছি সেটাই আজকে সন্ধ্যাবেলা আপনাদের শেখানোর চেষ্টা করব। যে এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ড্রিম। এন্ড ইউ আর, আই থিঙ্ক ইউ আর অল এক্সাইটেড অ্যাবাউট ইউর ড্রিম, রাইট? শুনতে পেলাম না। আমি জিজ্ঞেস করবো আর ইউ এক্সাইটেড ফর হোয়াট? আপনারা বলবেন ড্রিম, রাইট? আর ইউ এক্সাইটেড ফর হোয়াট? ইয়েস। একটা ছোট্ট কথা বলি, আমি যতটুকুনি সাকসেসফুল হয়েছি তার একটাই কারণ, অসিতা বোদা, শ্বেতা বৌদি, সুভাষিস দা, সুজাতা বৌদি আমার আর মোহকে একটা ব্যাপারে গাইড করেছিল। কি না, প্রথম দিনই যেদিনকে প্ল্যানটা শুনেছিলাম তারপরেই বলেছিল তোমরা তোমাদের ড্রিমটা সেট করো। এই বিজনেসটা আজ অব্দি কেউ সাকসেসফুল হতে পারবে না যদি সে ড্রিমটা তার সেট না করে, রাইট? ড্রিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিলিভ মি ফ্রেন্ডস, বিলিভ মি। যারা একটু খেয়াল করে দেখবেন, অনেকে আছেন যে ড্রিমটা সেট করে উঠতে পারেন না এবং কয়েকটা নাটা শুনে একটু ঘাবড়ে যান। কি ভাবেন? যে যখন শুনলো, যখন বোর্ডে দেখে 40,000 টাকা, তখন সবাই এক্সাইটেড, এটা এমন কিছু নতুন কথা না। কিন্তু যখন জয়েন করে কাউকে বলতে গেল, তখন যখন 2-4-5টা না শুনে ফেললো, তখন সে আর এক্সাইটেড না, ডিমোটিভেটেড হয়ে যায়। কেন? কারণ তার ড্রিমটা সেট করা নেই। তাই আমি আজকে সন্ধ্যেবেলা সবাইকে বলবো, সবাইকে, যে যারা করেছেন তাদের ড্রিম নিয়ে এক্সাইটেড থাকুন, অ্যাকাউন্টেবল হন ড্রিমের প্রতি। আর যারা এখনো সেট করেননি তারা ড্রিমটাকে ফার্স্ট সেট করুন। ড্রিমটা কিরকম হবে সেটা আমার বলে দেওয়া একটু দরকার। ড্রিমটা কিরকম না, স্মার্ট ড্রিম। স্মার্ট ড্রিম মানে এস ফর স্পেসিফিক, একদম স্পেসিফিক ড্রিম। আমি কি পেতে চাই, স্পেসিফিক। তারপরে এম ফর মেজারেবল, ড্রিমটাকে যেন মাপা যায়, অবাস্তব অকল্পনীয় স্বপ্ন না, মেজারেবল। এ ফর অ্যাচিভেবল, যে ড্রিমটাকে আমি অ্যাচিভ করতে পারবো। যেমন অনেকে থাকেন মানে ঠিক কমিউনিকেশনের প্রবলেম হয় কারুর সাথে। ধরুন আমি বলছি অ্যাচিভেবল ড্রিম, সে ভেবে নিল যে আমি একটা প্লেন কিনবো, তার বাড়িতে কিন্তু সাইকেলই নেই, তাহলে কিন্তু অসুবিধে। অ্যাচিভেবল। তারপর কি, রিয়েলিস্টিক। আমি আমার ডাউনলাইনকে একদিন বলছিলাম, এরকম ভাবে শেখাচ্ছিলাম, সে বলছে আচ্ছা অনিরুদ্ধ দা, চাঁদে যাবো প্ল্যান করলে কিরকম হয়? ঠিক ওরকম না, রিয়েলিস্টিক। অ্যান্ড লাস্ট টি, টাইম বাউন্ড। ড্রিমটা টাইম বাউন্ড, আমি কবের মধ্যে পেতে চাই। এই স্মার্ট ড্রিমটা ইমিডিয়েট ফিক্স করুন। এর সঙ্গে অ্যাডিশনাল হিসেবে আমি বলতে চাই, ড্রিম শুড বি প্যাশনেট ওয়ান, ইমোশনাল ওয়ান। আমি বলি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, জানেন তো, গাড়ি বাড়ি খুব বেশি মানুষকে মোটিভেট করতে পারে না, তাড়িয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, যে আপনি বাবা মাকে এখন যে টাকাটা দেন চাকরি করে বা ব্যবসা করে, তাতে তাদের হয় না খুব একটা কিছু। কিন্তু আপনি এরকম ড্রিম করলেন যে বাবাকে 5,000 টাকা, মাকে 5,000 টাকা দেব মাসান্তে, মাসের শুরুতে। কিরকম লাগছে আপনাদের ভাবতে? ভাবুন, দিজ আর অল প্যাশনেট ড্রিম, ইমোশনাল ড্রিম। আপনি যে স্কুলে পড়েছিলেন সেই স্কুলের অবস্থা ভালো না, সেই স্কুলটাকে আপনি রং করিয়ে দেবেন, কিরকম লাগে বলুন তো ভাবতে? এবং এগুলো অনেক বেশি ড্রাইভ করে মানুষকে, জানেন, এগুলোর ড্রাইভিং ফোর্স অনেক বেশি। তাই সবাই ড্রিমটাকে ফিক্স করুন। ড্রিমটাকে যদি ফিক্স করেন, রিজিড হন ড্রিমের প্রতি, অ্যাকাউন্টেবল যদি হন, কে না বললো, কে নো বললো, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। জাস্ট আমি একটা জিনিস আপনাদের একটু শেখাই। কে আপনাকে নো বললো, কিচ্ছু যায় আসে না। আপনারা সবাই মিলে একটু নো বলুন তো, এত আসতে। লাস্ট আরেকবার জোরে। দেখুন আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়েছে চেহারায়? কিচ্ছু হয়নি। তার কারণ কি জানেন? বিশ্বাস করুন, আমি বলছি, আমি এইভাবে নিজেকে মোটিভেট করি। আপনারা যখন সবাই নো বললেন, আমি ওখানে আমার মেয়ের মুখটা রেখে নিজেকে বলছিলাম যে হু আর ইউ টু সে নো। আমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াবো, আপনারা কে আমার মেয়েকে ভালো স্কুলে পড়ানোর থেকে বিরত করবেন? হু আর ইউ?
right? That is why we are motivated, always excited. আমি মহুয়া সবসময় এক্সাইটেড থাকি, ড্রিমটা ফিক্স বলে। দু চারটে না শুনে কিচ্ছু যায় আসে না। নো মানে আজকে সন্ধ্যাবেলা একটা জিনিস আপনাদের শেখাই, নো মানে হচ্ছে নিউ অপরচুনিটি, রাইট? নো মিনস নিউ অপরচুনিটি। আপনাকে যে না বলছে সরে যান আরেকজনের কাছে, ভেরি সিম্পল। 100 কোটির দেশ, লোক পেতে অসুবিধা হবে না। আমরা কাদের খুঁজছি? দোজ হু আর ড্রিমার্স, নন ড্রিমার্সদের খুঁজছি না। অনেকে আবার নো শুনে তার বুকের ওপর উঠে লাফাতে শুরু করলো, হ্যাঁ করাবোই। একদম না, একদম করাবেন না, এসব করবেন না। একদম ক্লিয়ার কাট ক্লাসিফিকেশন আছে, ওয়ান আর ড্রিমার্স, অ্যানাদার আর নন ড্রিমার্স, ভেরি সিম্পল, মিটে গেল। নো মানে নিউ অপরচুনিটি। যে আপনি যাকে প্ল্যানটা শো করলেন সে নো বলল, রাইট? নো শুনতে আমাদের খারাপ লাগে, কানের লতি টতি লাল হয়ে যায়, ইস আমাকে না বললো। আচ্ছা একটু বলবেন, এই ঘরে কারা কারা চাকরি করেন প্লিজ? সবাই চাকরি করেন। আচ্ছা কজন আছেন ফার্স্ট অ্যাপ্লিকেশন করে চাকরি পেয়েছেন? ফার্স্ট অ্যাপ্লিকেশন মাত্র 10-12 জন। বাকিরা কি বেকার? চাকরি পেলেন কি করে ফার্স্ট বার না শোনার পরে? কারণ তখন কিন্তু এটা প্রয়োজন ছিল, তাই না চাকরিটার? কারণ উপায় ছিল না, চাকরিটা আমাকে পেতেই হবে, কারণ আমার চাকরির পয়সায় আমার বাবা মা ভালোভাবে থাকবেন। তার জন্য আমরা একটা করে না শুনেছি, আর বাড়িতে ফিরে এসে আরো শান দিয়েছি। কিরকম? কম্পিটিশন সাকসেস রিভিউ পড়েছি, কম্পিটিশন মাস্টার পড়েছি, অঙ্কে আরো ভালো হওয়ার চেষ্টা করেছি। কিন্তু অদ্ভুত মজা কি জানেন? এই বিজনেসে যেই নো শুনলাম আমার দ্বারা হবে না, কারণ এখন সংসারটা চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন সংসারটা চলে যাচ্ছে মোটামুটি ভাবে। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, প্রত্যেকের বেসিক নিডটা কিন্তু ফুলফিল হয় চাকরি করে, ব্যবসা করে। বাট হোয়াট অ্যাবাউট ইউর নন বেসিক নিড? দ্যাট ইজ ড্রিম। একটা জিনিস আপনাদের বলি, রকেট দেখবেন ওড়ে, রকেট যখন যায় স্টার্ট নিয়ে ওপরের দিকে ওঠে, দেখবেন প্রচুর এরকম গ্যাস বেরোয়, তাই না? কিন্তু রকেট ফুল স্পিডে কিন্তু ওপরেই যাচ্ছে। এই যে এত গ্যাস বেরোচ্ছে তার জন্য রকেট নিচে নামছে না, ফুল স্পিডে ওপরে উঠছে, আর গ্যাসগুলো বেরোচ্ছে। অল আর দিস নো। আমরা বেশি না শুনেছি এমারেল্ড হয়েছি, ভেরি সিম্পল। যত না শুনবেন তত এমারেল্ড হবেন, ডায়মন্ড হবেন। এছাড়া সামনে যারা বসে রয়েছে তারা কেন বসে রয়েছে? এই কারণে, ভেরি সিম্পল। আর একটা জিনিস একটু ভেবে রাখবেন, সেটা হলো আপনি নো শুনবেন, তাই তো? নো শুনবেন, নো শুনে কি উত্তর পাবেন? কেউ মুখের ওপর না বলে না, সব তো চেনা জানা মানুষ, তো কেউ না বলে না। দেখুন, করে দেখুন, মহুয়াকে জিজ্ঞেস করুন, মহুয়া, কোন একজন ভদ্রমহিলা মহুয়াকে জিজ্ঞেস করুন যে মহুয়া আমাকে একটা ছুরি দেবে, আমার বাড়িতে আজকের ছেলের জন্মদিন, কেক কাটবো। মহুয়া বলবে আমার শাশুড়ি মারা যাওয়ার পর না দিদি চিন্তা করতে পারবেন না সংসারের কি অবস্থা হয়েছে। মহুয়া তাড়াতাড়ি লোক চলে যাবে, ছুরিটা দাও, আমি কেক কাটবো। ভাই অনিরুদ্ধ না ফিরেই না অফিস থেকে, আরে লোক চলে যাবে, তুমি ছুরিটা দাও। ছোট্ট মেয়ে ভীষণ বায়না করে দিদি, তার মানে কি দেবে না ছুরিটা, আপনি অন্য জায়গায় চলে যান, আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি? আরে ভেরি সিম্পল। তার মানে কি, যে আপনাকে নো বলছে কি বলছে? নো তো ডাইরেক্টলি বলছে না, কি বলছে? প্রোডাক্ট ইজ কস্টলি, সময় নেই, আই এম বিজি, বয়ে গেল, সো হোয়াট। আর একটা জিনিস মাথায় রাখবেন, নো শুনছেন তাই তো? কখনো এভাবে ভেবে দেখেছেন একটা দুটো তিনটে চারটে নো শুনছেন, হ্যাঁ? একটা যদি ইয়েস শোনেন, সেটা কখনো ভেবে দেখেছেন কি হতে পারে? 99 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু জল গরম হয় না, ফোটে না, তাই না? 100 ডিগ্রি হলে জলটা ফোটে, তাই না? সেটার থেকে কি তৈরি হয়? স্টিম তৈরি হয়। স্টিম কত বড় বড় ইঞ্জিন টানে জানেন? ঠিক সেরকম 6টা ইয়েস খুঁজে নেবেন, ডায়মন্ড হয়ে যাবেন, এত কিচ্ছু দরকার নেই, রাইট? কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা পরিষ্কার কি বলি? 10-এ 2 জন জয়েন করবে, ইয়েস বলবে, 8 জন না বলবে। একটা কত সহজ ব্যবসা দেখুন, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আজকে সন্ধ্যেবেলা। আপনি 106 জনকে প্ল্যান শো করেছেন, রাইট? 100 জন না বলেছে, ভাবুন, আর 6 জন ইয়েস বলেছে। 6 জন ইয়েস বলাতে আপনি ইনিশিয়ালি সিলভার হবেন, তাই তো? তার মানে 40,000 টাকার চেক পাবেন, 40,000 টাকার চেক পাবেন। 100 জন না বলেছে, কেটে দিন, পড়ে রইল কত? 400, পার নোতে 400 টাকা। যে নো বলবে তাকে কি বলবেন? থ্যাংক ইউ, আই আর্ন 400 রুপিস ফ্রম ইউ। ভেরি সিম্পল। 6 জন হ্যাঁ, ডায়মন্ড, মিটে গেল, এত ভাবাভাবির কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু একটা জিনিস, ড্রিমটাকে একদম সেট করুন। ড্রিম শুড বি ইমোশনাল ওয়ান, প্যাশনেট ওয়ান, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ড্রিম অ্যান্ড অ্যাটিটিউড। এই বিজনেসটা দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর, ওয়ান ইজ ড্রিম,
ইমোশনাল, প্যাশনেট ড্রিম অ্যান্ড অ্যাটিটিউড। সাকসেসফুল কখনো খেয়াল করে দেখেছেন সাকসেসফুল পিপলরা সাকসেসফুল কেন হয়? ওয়াই দে আর সাকসেসফুল? বিকজ দে নো, দে অ্যাকোয়ার দ্য হ্যাবিটস টু থিঙ্ক ইন টার্মস অফ সাকসেস। আপনি যদি আপনার ড্রিমটাকে ফিক্স করে রাখেন আর আপনার যদি অ্যাটিটিউড পজিটিভ হয় সেটাকে নেয়ার জন্য, সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য, আপনি সাকসেসফুল হবেন। কিভাবে মোটিভেটেড হবেন? আপনি ড্রিমটাকে ফুলফিল করার জন্য কিভাবে মোটিভেটেড হবেন? দেখুন কতগুলো জিনিস আমি বলি। আমি চাকরি করতাম, যথেষ্ট ভালো চাকরি করতাম, কিন্তু আমাকে কেউ ছোটবেলা থেকে এরকম ভাবে শেখায়নি। যদি এই জিনিসগুলো আমাকে কেউ ক্লাস 10 শেখাতো, তাহলে বোধহয় অন্য অনিরুদ্ধকে দেখতে পেতেন আজকে। রাইট? আমি বলছি আপনাদের, বুঝতে পেরেছেন? নিড টাইমস ফেথ ইকুয়াল টু মোটিভেশন। আপনাকে যে প্ল্যানটা শোনাচ্ছে তার উপর আপনার 100% ফেথ থাকতে হবে, আর আপনাকে আপনার নিডটা থাকতে হবে 100%, তাহলে আপনি মোটিভেটেড হবেন। ভেরি সিম্পল। নিডটা কিসের? নিড ফর হোয়াট? নিড ফর ড্রিম। একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, নিড আপনার আছে 100 ভাগ, কিন্তু আপনাকে যে প্ল্যানটা দেখিয়েছে এই বিজনেসটার উপর আপনার কোনো ফেথ নেই, জিরো। মোটিভেশন লেভেলটা কি? জিরো। আবার আপনার ফেথ, যে প্ল্যানটা শুনিয়েছে তার উপর ফেথ 100%, বাট ইয়োর নিড ইজ জিরো। হোয়াট ইজ মোটিভেশন লেভেল? জিরো। নিড ইন্টু ফেথ ইকুয়াল টু মোটিভেশন। নিডটা কিসের এই বিজনেসে? একটা ড্রিমের, একটা স্বপ্নের নিড। আর ফেথ কিসের? ফার্স্ট হচ্ছে এম এর ওপর ফেথ, সেকেন্ড ফেথ কি? ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম, থার্ড কি? আপলাইন, আমরা বলি হার্ট লাইন। যদি অনিরুদ্ধ মহুয়া পেরে থাকে, আপনারা সকলে পারবেন। আমরা অত্যন্ত সাধারণ। জাস্ট এই 4টে জিনিস ফলো করুন আর ড্রিম, দেখবেন মোটিভেটেড হবেন। কেউ শিখিয়েছে বলুন তো? এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন আমাদের শিখিয়েছে, আমাদের আপলাইনরা শিখিয়েছে কিভাবে নিজেকে ড্রিম ফুলফিলমেন্টের জন্য মোটিভেট করতে হয়। আর একটা কি, খুব ছোট ছোট কতগুলো জিনিস কিভাবে ড্রিম ফুলফিলমেন্টে সাহায্য করে। একটা হলো ফিয়ার, আর একটা হলো ডিজায়ার। একটু খেয়াল করে দেখুন মোটিভেশন। ছোটবেলায় আমরা যখন মা পড়াশোনা করতে বলছে, বাবা মা পড়াশোনা করতে বলছে, জানুয়ারি মাসে করি না, করি না। পড়াশোনা কখন করি? ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা শুরু হলো, নভেম্বর থেকে রাত জাগা। এবার বাবা মা কি বলছে? ওরে বাবা পড়িস না, চেহারা খারাপ হয়ে যাবে, ছেড়ে দে, একটু পড়াশোনা কম করলেও চলে। তুমি বুঝতে পারছো না, আমার ফার্স্ট হতেই হবে, অঙ্কতে 100তে 100ই পেতে হবে, নয়তো সেকেন্ড হয়ে যাব। কেন? ভাই হোয়াট ফর? আউট অফ ফিয়ার, তাই না? ভয়ে, ভয় ভক্তি বলে না সেই। কিন্তু আবার উল্টো ভাবুন, একটু বড় হয়ে যখন গেছেন, বৃষ্টি, কলেজ স্ট্রিটে থাকি, কোমর সমান জল, যেতে ইচ্ছে করছে না অফিস, কিন্তু যেতেই হবে, বসের মুখটা মনে করছে, তাই না? যেতেই হবে, আইদার মাইনে কাটা যাবে অথবা ছুটি কাটা যাবে, যেতেই হবে। আউট অফ ফিয়ার আমরা মোটিভেটেড। কিন্তু বিশ্বাস করুন, এই জিনিসটার পাওয়ার কিন্তু অনেক বেশি আউট অফ ডিজায়ার। বুঝতে পেরেছেন? আমরা জীবনে অধিকাংশ ক্ষেত্রেই ফিয়ারে মোটিভেটেড হই, ভয়ে, কিন্তু ডিজায়ারের মোটিভেশনাল ফোর্স অনেক বেশি, ড্রাইভিং ফোর্স অনেক বেশি। জাস্ট ভাবুন তো, যারা দু একটা নাটা শুনে ঘাবড়ে যান, আমি বলি যে যদি আপনার আকাঙ্ক্ষা হয় বাবা মাকে ভালো রাখবো, বাচ্চাকে ভালো রাখবো, আত্মীয় স্বজন যাদের জন্য বড় হয়েছি তাদেরকে ভালো রাখবো, মোটিভেশনের কোনো অসুবিধা হয়? অনেকে বলে যে আমরা কি বলি 3 V's, তাই না? 3 V's। আপনি ড্রিমগুলোকে কিভাবে অ্যাচিভ করবেন তার প্রসেসগুলো কি? আপনি যেটা আপনার ড্রিম সেটা আপনি ছবি ভিজুয়ালাইজ করুন। আপনি যে গাড়িটা কিনতে চান সেটা ফ্রিজের ওপর রাখুন। আপনি যে বাড়িটা করতে চান তার ছবিটা লাগান। কারণ অলওয়েজ দেখলে আমাদের প্রোগ্রামিংটা অন্যরকম হয় ব্রেনে, আমরা বলি। আবার এই শুনে আমার এক ডাউনলাইন বলছে, অনিরুদ্ধদা কি করবো, আমি তো পারবো না প্রথম ভিজটা করতে। আমি কেন? আমার বাড়িতে ফ্রিজ নেই। ফ্রিজের ছবি কিনে লাগাও, ফ্রিজের একটা বড় পোস্টার কিনে নাও, তার উপর নিজের যে গাড়িটা কিনতে চাও সেটা লাগাও। ভেরি সিম্পল। উপায় তোমাকেই তো বার করে নিতে হবে, রাইট? তো ভিজুয়ালাইজটা করাটা খুব প্রয়োজন। যখনই ভিজুয়ালাইজ করব কোনো জিনিস, তখন সেটা প্রতি মোহ বাড়ে, পাওয়ার।
বুঝতে পেরেছেন? আবার অনেকে বলে আমি অনিরুদ্ধদা বাবা মাকে ভালো রাখবো, কি করে ছবি রাখবো টিভির মাথায়, ফ্রিজের মাথায়। তখন আমি ভাবি, এটা আমি খুব সিরিয়াসলি বলছি, আমি ভাবি আমি ঠিক লোককে স্পন্সর করেছি তো? বাবা মাকে ভালো রাখবো এর জন্য ছবি দরকার হয় না, এর জন্য নিজের মনটাই যথেষ্ট। তাই জন্য দু চারটে না শুনলে কিচ্ছু যায় আসে না। বাবা মাকে ভালো রাখবো, দিস ইজ মাই ড্রিম। তোমরা কে না বলার আমার ড্রিমে? এন্ড দিস আর প্যাশনেট ইমোশনাল ড্রিম। আমি এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, রাইট? আপনারা যেন না হন। এনিহাউ, আপনাদের বলি, ফার্স্ট ভিজুয়ালাইজ, দেন ভার্বালাইজ। যেটা করতে চান, যেটা পেতে চান, সেটা বলতে থাকুন লোককে, যে আমি জানিস তো এটা করবো, এটা পেতে চাই, এটা বলতে চাই, এটা পেতে চাই। অলওয়েজ ভার্বালাইজ করুন। কারণ একটা জিনিস জেনে রাখুন, আজকে সন্ধ্যেবেলা, ইয়োর টাং ইজ ইয়োর রোডওয়েজ অফ সাকসেস, রাইট? আপনি যা বলবেন আপনি পাবেন, ভেরি সিম্পল। আপনি বলা বন্ধ করুন, পাবেন না। কারণ আমাদের দুটো সত্তা আছে ভেতরে, সেটা রেজিস্টার করে না, সাবকনসিয়াস। আপনি যা বলবেন তাই পাবেন। হলো, বলা শুরু করলেন। এবার আবার বলি, যেখানে সেখানে আবার বলবেন না। যারা আপনার ড্রিমকে সম্মান দেয় সেখানে বললেন। পাড়ায় চারটে তাস খেলেলো, তাকে বললেন অডি গাড়ি কিনবো, সে এবার আপনাকে বলছে কি অডি দা, কেমন আছো? ড্রিম চুরি হয়ে যাবে, ওটা না, রাইট? এন্ড দেন ভার্বালাইজ, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ এন্ড ভাইটালাইজ। তারপর কিন্তু শুরু হবে, তারপর অ্যাকশন স্টার্ট হবে, তারপর প্রোগ্রামিংটাই অন্য হবে। আপনাকে শুতে বসতে দেবে না, শুতে বসতে দেবে না যখন এইটা স্টার্ট হবে। বুঝতে পেরেছেন? এবং জেনে রাখুন এগুলো, যারা নো বলে, যারা নো বলে, তারা তাদের নিজের বাবা মাকে ভালো রাখতে চায় না বলে নো বলে। তারা তাদের নিজের ফিউচারকে নো বলে। যারা নো বলে তাদের নিজের ডেস্টিনিকে নো বলে। তারা অন্য লোকের উপকার করতে চায় না, তাতে নো বলে, আপনাকে নো বলে না। তাই কানের লতিটা আপনার লাল করার দরকার নেই। এবং যারা এখন নো বলছে, তারা সবাই কিন্তু আপনার সঙ্গে আসবে। যখন দেখবে পকেটে মোবাইল ফোন, শার্টে যখন দেখবে অ্যারো, সবাই আসবে, চিন্তার কিচ্ছু নেই। আমিও অচিতাবদা ডাকতো, আসতাম না। দেখছি আস্তে আস্তে সুভাষিসদা ডাকতো, আরে এটা তো পাল্টে যাচ্ছে, আমি তো মাঝখান থেকে পড়ে আছি। শুরু হলো, ওরা কি আমাকে বাদ দিয়ে দিয়েছিল না? এই হলো ঘটনা। সুতরাং এইভাবে নিজেকে মোটিভেট করবেন। ফিয়ার, ডিজায়ার থেকে মোটিভেশন, ফোর্স পাওয়া যায়। ড্রিম, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড, আমাদের এখানে একটা ইকুয়েশন বলা হয়, সেটা কি না, এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে জাস্ট একটা দুটো জিনিস দরকার হয়। কি? 98% অ্যাটিটিউড, 2% মেকানিক্স, আপনার অ্যাকশন হবে 100%। অ্যাটিটিউড কিন্তু পজিটিভ, নট নেগেটিভ অ্যাটিটিউড। অনিরুদ্ধ, তুমি তো অ্যাটিটিউড বলেছো, নেগেটিভ পজিটিভ তো বলনি, আমার নেগেটিভে ভর্তি। তা না, পজিটিভ অ্যাটিটিউড 98%। এবং মাইন্ড ইট, সেটা হচ্ছে 98% কিন্তু 100% ফুলফিল করতে হবে, 100% ফলো করতে হবে। 2% মেকানিক্স, 100% ফলো করতে হবে। 2%টাই 100%, এটা 98%টা 100% ফলো করলে তবে আপনার অ্যাকশনটা পজিটিভ হবে। এবং এখন থেকে প্র্যাকটিস করে নিন যে আমরা আজ থেকে, আজ সন্ধ্যের থেকে কোনো নেগেটিভ জিনিস শুনবো না, নেগেটিভ জিনিস দেখবো না, নেগেটিভ জিনিস বলবো না। যে কোনো জিনিসের মধ্যে পজিটিভটাকে বার করে নেওয়ার চেষ্টা করুন। এবং তারপর বলছি, ইটস আ ম্যাটার অফ ডেজ অর মান্থ টু বি আ সাকসেসফুল অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর, বিলিভ মি। জাস্ট আমি পজিটিভ অ্যাটিটিউডের একটা ছোট্ট গল্প বলে আমি বলছি, যে কোনো জিনিসের মধ্যে থেকে কিন্তু ভালোটা বার করে নেওয়া যায়। কিরকম? এক স্পিকার, পাবলিক স্পিকার, একটা জায়গায় বলতে গেছেন, তো সাকসেসফুল স্পিচ হয়েছে, সবাই খুব ক্রেজি, যেরকম অচিতাবদা হল থেকে বেরোলে, সুভাষিসদা বেরোলে হয় আর সেরকম। তো গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে ছাড়তে গেছে। তো উনি গাড়িতে উঠতে যাবেন, হঠাৎ এক ভদ্রমহিলা এসে ওনাকে বললেন যে আমি বিবাহিত, আমার একটি ছোট্ট সন্তান আছে, সে রুগ্ন, খুব অসুখ করেছে তার, তা যদি আপনি কিছু পয়সা দেন তাহলে আমি বাচ্চাটাকে ওষুধ এবং খাবার কিনে দিতে পারি। তো উনি শুনে খুব খারাপ লেগেছেন, উনি পকেট থেকে পয়সা বার করে দিয়েছেন। সেটিয়ে তো চলে গেছেন, সবাই চলে গেছে। আবার ওই রকমই একদিন পরের মাসে আবার ওখানেই ওনার একটা লেকচার ছিল, উনি আবার এসছেন, এসে লেকচার টেকচার সব দিয়েছেন, দিয়ে সবাই খুব ছাড়তে চাইছে না ওনাকে, গাড়ি যেখানে রেখেছেন সেখানে অব্দি ছাড়তে এসছেন। ছাড়তে এসে যখন উনি গাড়িতে উঠতে যাবেন, তখন একজন ওনাদের মধ্যে থেকেই বলছেন, জানো তোমার মনে আছে গত মাসে তুমি ঠিক এই জায়গায় এক ভদ্রমহিলা এসেছিলেন,
তোমাকে বললো যে এরকম আমার বাচ্চাটা, আমি বিবাহিত, আমার বাচ্চাটা খুব অসুস্থ, তুমি যদি কিছু পয়সা দাও তাহলে আমি তাকে খাবার এবং ওষুধ দিতে পারি। তো অনেক মাথা টাথা এরকম করে বললো, হ্যাঁ আমার মনে পড়ছে, আমি দিয়েছিলাম। কেন, কি হয়েছে? বললো, আসলে কি জানো, আমাদের বলতেও খারাপ লাগছে, আমাদেরই লোকালিটিতে, এলাকাতে এরকম ঘটনাটা ঘটেছে, আমরা খুব লজ্জিত। না কি বলো না, কি হয়েছে? তখন বলছি যে আসলে যে মহিলা তোমার কাছে এসে পয়সাটা চেয়ে নিয়ে গেছিল, সে বিয়ে তো করেইনি, সুতরাং বাচ্চারও কোনো সম্ভাবনা নেই, তোমাকে এক প্রকার ঠকিয়েই, মিথ্যা কথা বলে, চিট করে ওই পয়সাটা নিয়ে গেছিল নিজের অন্য কোনো কাজে খরচা করবে বলে। তখন পাবলিক স্পিকার, সবাই লজ্জিত, একজন ঘটনাটা বলছে, এলাকার বদনাম, সে পাবলিক স্পিকার গাড়িতে উঠতে উঠতে বলল কি জানেন? বলল, দ্য বেস্ট নিউজ আই হ্যাভ হার্ড ইন দিস উইক। মানে ওনার ব্যাখ্যাটা হচ্ছে এই যে এই ভদ্রমহিলা যদি বিয়ে না করে থাকেন তাহলে এর বাচ্চা নেই, আর বাচ্চা যদি না থাকে তাহলে অসুস্থ বাচ্চার তো থাকার কোনো সম্ভাবনাই নেই, তাহলে পৃথিবীতে যত অসুস্থ বাচ্চা আছে তার থেকে একটা তো কম হলো। And this is the positive attitude what this business need. পজিটিভ অ্যাটিটিউড, পাওয়ারফুল ড্রিম। আর ড্রিম মানে যত বড় স্বপ্ন দেখতে চান, যত বড়, লোকে যদি আপনাকে নিয়ে হাসে আপনার স্বপ্নর কথা শুনে, তাহলে যে বুঝবেন ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, রাইট। এবার আমি এই বিজনেসটা যে সাকসেসফুল হয়েছি, যার আমি মনে করি 98% ক্রেডিট মহুয়া, তাকে ইন্ট্রোডিউস করাই, আমার ওয়াইফ, অ্যান্ড প্লিজ গিভ আ ভেরি ভেরি বিগ হ্যান্ড। এখন মহুয়া আপনাদের সঙ্গে টিচিংসটা একটু শেয়ার করবে। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আপনারা শুনলেন যে এই বিজনেসটা করতে গেলে সব থেকে প্রথমে যেটা দরকার হয় ড্রিম। কেন আমরা আজকে এখানে এসেছি সেটার ক্ষেত্রেও বলি যে আসলে আমি বলতে এসেছি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিজনেসটা হাজবেন্ড ওয়াইফ বিজনেস। এখানে ওয়াইফদেরও কিন্তু একটা বিশেষ রোল আছে, এবং সেই প্রথম দিন থেকে মানে ড্রিম সেটিং এর থেকেই কিন্তু ওয়াইফদের রোলটা প্লে করতে হবে। তাই আমি আজকে বলছি যে যারা নতুন এসছেন, যাদের ড্রিম এখনো সেট হয়নি, তারা কিন্তু ইমিডিয়েট তাদের ড্রিমটাকে সেট করবেন, এবং হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে বসে কমন একটা ড্রিম সেট করবেন, কখনোই আলাদা আলাদা না। এই বিজনেস থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, হাজবেন্ড ওয়াইফের যদি আলাদা আলাদা ড্রিম থাকে সেটাও পাওয়া যায়, কিন্তু প্রথম ড্রিমটা হবে আপনাদের একটা কমন ড্রিম, যে আমরা এটা পেতে চাই, এবং সেই ড্রিমের প্রতি বিশ্বাসটা আনতে হবে যে আমরা পাবোই, আমরা এটা অ্যাচিভ করতে পারবোই। এটা কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভীষণভাবে থাকতে হবে। এটা থাকবে ওই যেটা বললো আমার হাজবেন্ড 3 V's করলে, যত আপনারা এইগুলো নিজেদের ড্রিমটাকে দেখবেন, বলবেন, তত নিজেদের প্রতি বিশ্বাস আসবে। এবং দুজনে যদি এক ড্রিম সেট করেন, দেখবেন একের পর এক আপনারা এই বিজনেস থেকে অনেক অনেক কিছু পেতে পারছেন। কারণ মহিলারাই কিন্তু বিগ ড্রিমার্স, মেয়েরাই কিন্তু ভালো স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নটা জাগিয়ে রাখতে পারে। মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি কারোর একটা বাড়ির ড্রিম থাকে, একটি ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়িটি কিরকম হবে, তিনি কিন্তু বলবেন যে বাড়িটা এই বাস স্ট্যান্ডের কাছে হবে, কি অফিসের কাছে হবে, কনভেনিয়েন্স যাতে ঠিক থাকে, কি যাতায়াতের সুবিধা থাকে, তিনি কিন্তু এই মেকানিক্যাল কথাগুলো বলবেন। কিন্তু একটি মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয়, তার চোখে কিন্তু ছবির মতো স্পষ্ট থাকবে তার বাড়িটা, তার বেডরুমের কালার কি হবে, ড্রয়িং রুমের কোথায় কি থাকবে, একদম ছবির মতো স্পষ্ট থাকে। তাই ওয়াইফরা যদি এই ড্রিম সেট করবার সময় হাজবেন্ডের পাশে থাকেন, তাহলে সেই ড্রিমটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়, সেই ড্রিমের প্রতি দুজনের কিন্তু বিশ্বাসটা অনেক বেশি থাকে, এবং এই ড্রিমটা আপনারা আপনাদের ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। কারণ এটা ফ্যামিলি বিজনেস, ফ্যামিলির প্রত্যেকের যদি ইন্টারেস্ট থাকে সেই ড্রিমটার প্রতি, তাহলে দেখবেন আপনারা যখন মিটিং এ আসছেন, যখন বাইরে বেরোচ্ছেন ব্যবসার কাজে, ফ্যামিলির প্রত্যেকের সাপোর্টটা পাবেন। সেইভাবে কিন্তু আপনারা আজ থেকেই নিজেদের ড্রিমটাকে সেট করুন। আর যেটা অ্যাটিটিউড, লেডিসদের অ্যাটিটিউডটাও কিন্তু প্রপার হওয়া চাই, কারণ এই বিজনেসে কিন্তু আমাদের মেয়েদের কাজও কিন্তু পুরো 100% কাজ রয়েছে। আমরা 50-50 পার্টনারশিপ বলি, কিন্তু আমার 50% পার্টনারশিপটা আমি 10% করব, তার জন্য আমার অ্যাটিটিউডটা কিন্তু একদম পজিটিভ থাকতে হবে। লেডিসদের অ্যাটিটিউডটা কিরকম হবে?
না আমাদের এই ব্রিজ সিস্টেম একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কথা বলা হয়, ফার্স্ট গড, দেন ফ্যামিলি, দেন বিজনেস। তাহলে প্রথমে ভগবান দিয়েই আসি। আমরা কিন্তু ভীষণভাবে ভগবানে বিশ্বাসী, কারণ করতেই হয়। আমরা এই বিজনেসটা এসছি প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, কেউ কারোর বস নই। তাহলে কাকে মানবো? একটা পাওয়ারকে তো মানতেই হবে। যারা হয়তো ভগবানকে বিশ্বাস করেন না, তারা তাদের প্রিন্সিপালকে মানুন, আদর্শকে মানুন। সেই ভগবানকে বিশ্বাস করতে হয় কেন? কারণ আমরা মানুষ নিয়ে চলি। এই ব্যবসা করতে এসে আমরা কি দেখেছি? আমরা মানুষ নিয়ে চলি। আমাদের নিজেদেরকে অনেস্ট থাকতে হয়। এখানে ইন্টিগ্রিটি আছে, মানে হাই ভ্যালুজ রয়েছে। এগুলো আমরা পেতে গেলে কার কাছে পাবো? কার কাছে আমাদের স্বীকার করতে হবে? কারণ এখানে কেউ কারোর বস নয়। অবশ্যই আদর্শ মানে এই নয় কি আমি যে কাজটা করি সেটাই ভালো, সেটা কোনোদিন খারাপ হতে পারে না, তা না। আদর্শ মানে কিন্তু সবসময় কিন্তু ভালো গুণটা, সেই ভালো গুণটাকে তারা তাদের আদর্শ মানতে পারেন। তারপর বলা হয় ফ্যামিলি। ফ্যামিলির প্রতি আপনার অ্যাটিটিউড কিরকম হবে? দেখুন, একটা সংসার কিন্তু সুখের হয়, আমাদের কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এই বিজনেসটাও কিন্তু আপনার টিমটা কতটা ইউনাইটেড থাকবে, আপনার ফ্যামিলিতে কিরকম ইউনিটি থাকবে, ফ্যামিলি কত সুখের হবে, একটা মেয়ের ওপরেই কিন্তু সেটা থাকে। তাই আমরা বারবারই বলি যে আপনাদের যদি কখনো প্রশ্ন হয় যে বিজনেস করতে এসে ফ্যামিলিটা কোন রকম ডিস্টার্ব হচ্ছে, ফ্যামিলি করব না বিজনেসটা দেখবো, তাহলে কিন্তু আমরা বলি ফ্যামিলিটাই আগে প্রেফার করুন। কারণ আপনার যদি পরিবারে শান্তি না থাকে, আপনি তো বিজনেসটা করতে পারবেন না। ফ্যামিলিকে ডিস্টার্ব করে কখনোই বিজনেসটা করা যায় না। বরঞ্চ আমরা কি বলি? আমরা শেখাই তোমরা কিভাবে ফ্যামিলির সঙ্গে ভালো রিলেশন রাখবে। মেয়েরা প্রত্যেকের সঙ্গে, এই যে আমি বলছিলাম ড্রিম শেয়ার, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে নিজেদের ড্রিমটা শেয়ার করব। তাদেরকে বলবো যে দেখো আমরা এই ব্যবসাটা কেন করছি, আমরা এতদিন চাকরি করেও তো আমাদের এই জিনিসগুলো পাইনি। এই ব্যবসাটা যদি আমরা 2 বছরের জন্য টপ প্রায়োরিটি দিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। এইভাবে যদি আমরা ফ্যামিলির সঙ্গে আমাদের ড্রিমটাকে শেয়ার করি, তাদের সঙ্গে একটা ভালো রিলেশন রাখি, এবং সব থেকে বড় কথা যে আমাদের এই বিজনেসটা করতে আসলে আমাদের অনেক কিছু পোস্টপন করতে হয়। তার জন্য অনেক সময় দেখা যায় কি আমরা যেরকম আত্মীয় স্বজনদের বাড়ি যেতাম ততটা আর হয়তো যেতে পারি না। কিন্তু মেয়েরা অন্তত ফোন করে হলেও রিলেটিভদের সঙ্গে যোগাযোগ রাখবে। তবে কিন্তু একদিন তাদের সাপোর্টটা পুরোপুরি পেলে আপনার বিজনেসটা কি স্পিডে যাবে আপনারা কিন্তু নিজেরাই ধারণা করতে পারবেন না। চেষ্টা করবেন, মেয়েরাই চেষ্টা করবেন ফ্যামিলির প্রত্যেকের থেকে সাপোর্টটা পাওয়ার। আমরা অনেক সময় কিন্তু আবার বিজনেসটা ইনভলভ হওয়ার পেছনে ফ্যামিলিকেই এক্সকিউজ করি যে সংসার রয়েছে, রয়েছে, কি করে করব। কিন্তু আপনারা যদি আপনাদের সেই ড্রিমেই ফিরে যাই, সেটা যদি একদম ক্লিয়ার থাকে, আমরা ব্যবসাটা করছি কাদের জন্য? ফ্যামিলির জন্য, আমাদের বাচ্চাদের জন্য। আমরা বাচ্চাদের অজুহাত দিয়ে থাকি, কিন্তু আমরা ব্যবসাটা করছি কার জন্য? আমার মেয়ের ফিউচার সিকিউরিটির জন্য, মেয়েকে ভালো স্কুলে পড়াবো, মেয়েকে ভালো রাখবো, সেই জন্যই তো ব্যবসাটা করছি। তাহলে কেন আমি শুধু শুধু বলবো যে মেয়েটা এত ছোট, আমি মিটিং এ যেতে পারছি না, এই করতে পারছি না? আপনারা একটু নিজেদের কাছে ক্লিয়ার হয়ে নেবেন যে আপনারা কিন্তু ব্যবসাটা করছেন ফ্যামিলির জন্যই। সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, তখন দেখবেন যে ফ্যামিলিটা আপনাদের আর তখন এক্সকিউজ মনে হচ্ছে না। বা বাচ্চারা, আমি বারবারই প্রত্যেকটা মিটিংয়েই বলি যে বাচ্চাদের কখনো এক্সকিউজ করবেন না। বাচ্চাদের এই বিজনেসটা করার পেছনে রিজন করুন যে তাদের জন্যই ব্যবসাটা করছি। তাহলে আর দেখবেন কোনো বাধাই আপনার কাছে বাধা মনে হবে না, আপনি ঠিক সেটা ওভারকাম করে যেতে পারবেন। এবং তারপরে বিজনেসের প্রতি আপনার অ্যাটিটিউড কিরকম হবে? দেখুন, বিজনেসটা যখন করতে এসেছি তখন কিন্তু টপ প্রায়োরিটি দিয়ে বিজনেসটা করতে হবে, এবং তার জন্য কিন্তু অনেক কিছু পোস্টপন করতে হবে। এটাও কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করে নেবেন, কারণ আমাদের প্রত্যেকেরই 24 ঘন্টা সময়। আমরা এই বিজনেসে এসেছি বলে কিন্তু ভগবান আমাদের হাতে আলাদা করে ঘন্টা যোগ করে দেয়নি, সময় যোগ করে দেয়নি। আমরা কোত্থেকে সময় বার করব? আমাদের যে আনপ্রোডাক্টিভ টাইমগুলো ছিল, যেগুলো আমরা মানে বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি এইগুলো যেতাম, সেইগুলোর থেকেই সময়টা কাটিয়ে আমাদের এই বিজনেসে দিতে হবে। তার জন্য কিন্তু মেয়েদের থেকেই বাধাটা আসে। আমি একজন মেয়ে হয়েই বলছি যে আমি বাপের বাড়ি যাব না, আমি সিনেমা যাব না, আমি থিয়েটার যাব না। কি একটা ব্যবসায় ঢুকেছো, তাহলে ব্যবসাই করতে হবে? কিন্তু হাজবেন্ড ওয়াইফ মিলে যদি ড্রিমটা সেট থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর হয় না। তখন কিন্তু মেয়েদেরকেই এইটা হাজবেন্ডকে সাপোর্ট করতে হয় যে না, আমরা 2 বছরের জন্য আমরা আমাদের শখ আহ্লাদ যেগুলো রয়েছে আমরা পোস্টপন করব, আমরা আমাদের ড্রিমটা অ্যাচিভ করব, আমরা কাজ করব। তবেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। সেই জন্যই কিন্তু মেয়েদের ইনভলভমেন্টটা ভীষণ ভীষণ ভাবে দরকার। কারণ মেয়েরা যদি ইনভলভ না হয়, কখনোই কিন্তু আপনি স্মুথলি এগোতে পারবেন না।
মানে ঠিক একটা নৌকা, যদি একটা নৌকা একটা জলের উপর দিয়ে, নৌকা তো জলের উপরেই চলে, নৌকা যখন চলে তখন যদি তার দুটো হাল না থাকে তাহলে কিন্তু সেটা স্মুথলি চলবে না, কারণ সেই জলে অনেক ঢেউ আসবে। ইউ কান্ট রো আ বোট সিঙ্গলি, দুজনকে হাল ধরতে হবে। তখন কিন্তু যদি কোনো ঝড় ওঠে, যদি প্রচন্ড ঢেউ হয়, একজন যদি ডিমোটিভেট হয়ে যান তাহলে কিন্তু আরেকজন হাজবেন্ডকে মোটিভেট করবেন, একজন অপরকে মোটিভেট করবেন। সেই জন্য সব সময় হাজবেন্ড ওয়াইফের ইনভলভমেন্টটা কিন্তু ইকুয়াল হওয়া দরকার, ইকুয়াল নলেজ থাকবে, ইকুয়াল এক্সাইটমেন্ট থাকবে, তবেই কিন্তু আপনারা স্মুথলি ব্যবসাটা করতে পারবেন। বিজনেসের প্রতি আপনার অ্যাটিটিউড কিরকম হবে, আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইনের প্রতি আপনার অ্যাটিটিউড কিরকম হবে? আমরা বারবারই বলি আপলাইনরা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ব্যবসাটা করতে পারতাম না। কারণ আমি তো প্রথম দিন থেকে ব্যবসাটায় ফিজিক্যালি ইনভলভ ছিলাম না। আমার তখন মেয়ে হবে, আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমাকে রেগুলার জয়াদি, শ্বেতাদি ফোন করে করে আমাকে ইনফরমেশন গুলো দিত, তুই কবে ব্যবসায় আসবি, আমাকে বারবার বলতো তুই কবে মিটিং এ আসবি। আমাকে এই যে গ্রুম করে গেছে, এটা কিন্তু আমি গ্রেটফুল থাকবো তাদের কাছে চিরকালের জন্য, যে তারা যদি আমাকে সেই সময় এইভাবে না মোটিভেট করতো তাহলে কিন্তু আমি ব্যবসাটায় হয়তো আসতে পারতাম না, কারণ আমি প্রথম দিকে ফিজিক্যালি আসতে পারছিলাম না। কিন্তু আমি প্রথম দিন থেকেই কিন্তু তাদের সাহায্যেই কিন্তু আমি এই ব্যবসায় প্রথম দিন থেকেই ছিলাম, আমার কোনো রকম অসুবিধা হয়নি। তাই আপলাইন কিন্তু আমাদের বাবা মায়ের মতো ট্রিট করে, আপলাইন কিন্তু আপনাদের বাবা মার মতো। আর ডাউনলাইন কিরকম হবে? ঠিক তার অপোজিট, ছেলে মেয়ের মতো। আপনি এখন যতটা সাকসেসফুল হয়েছেন, আপনার ডাউনলাইন যারা জয়েন করলো তারা যে প্রথম দিন থেকেই অতটা এক্সাইটেড থাকবে এটা কিন্তু আশা করাও ভুল। আপনারা রেগুলার ফোন করবেন, মহিলারা রেগুলার ফোন করবেন মহিলাদের, ডাউনলাইন মহিলাদের, কারণ মহিলা কিন্তু প্রথম দিকে কিন্তু ইনভলভ হতে পারেন না, তাদের নানা রকম সংসারের ঝামেলা থাকে, তারা ইনভলভ হতে পারেন না। কিন্তু আপনি যদি ফোন করেই বলেন যে তুমি এই মিটিং এ আসছো না কেন, তুমি 50 PV তুলছো না কেন, তাহলে কিন্তু সে আরো দূরে সরে যাবে, কারণ সে ভাববে আপনি তার বস। কিন্তু এই বিজনেসে কিন্তু কেউ কারোর বস নয়, এই বিজনেসটা দাঁড়িয়ে আছে অনলি ফর লাভ। লাভ ইজ দ্য গ্লু অফ দিস বিজনেস। আপনাকে রেগুলার ফোন করে তাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি যদি আগে তার মনটা জয় করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি যখন তাকে কিছু বলছেন, একজন বন্ধু বন্ধুকে বললে যেরকম মানে হয় তিনি সেরকম ভাবেই নিচ্ছেন, তার কাছে আর মনে হচ্ছে না যে আপনি বস। সেই জন্য সব সময় যারা নতুন জয়েন করছেন তাদেরকে, যারা হয়তো ইনভলভ হতে পারছেন না, চাইছেন না, তাদেরকে কিন্তু প্রথমেই বিজনেসের কথা বলবেন না, তাদেরকে বন্ধু তৈরি করে নিন। তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করুন তুমি আজকে কি রান্না করেছো। তিনি যদি বলেন যে কোন একটা রান্নার কথা, কি ডিমের ঝোল করেছি কি, আপনি হয়তো খুব ভালোই জানেন রান্নাটা, আপনি তাও বলুন যে ও তাই, আমি না জানি না, কি করে রান্না করেছো একটু বলো তো। জাস্ট এগুলো হচ্ছে পিপল স্কিল, আপনি তার মনটাকে জয় করছেন। এইভাবে কিন্তু যদি আমরা রেগুলার ফোন করে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে নিই তাহলে দেখবেন যে এই সম্পর্কটা কিন্তু আপনার চিরজীবনের জন্য এটা অনেক শক্ত হয়ে যাবে। এবং আপনারা একটা, মানে আমরা বলি যে আমরা ফ্যামিলিতে এসে পড়েছি, পরিবারের সকলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আর আপনার হাজবেন্ডের প্রতি আপনার অ্যাটিটিউড কিরকম হবে? আপনার হাজবেন্ডের প্রতি আপনার অ্যাটিটিউড হবে আপনি অ্যাজ এ ফিল্টার হিসাবে বাড়িতে ট্রিট করবেন। কিরকম না, কোন রকম ইনফরমেশন, একদম নেগেটিভ ইনফরমেশন আপনার হাজবেন্ড যেন আপনার থ্রু দিয়ে না পায়। আপনার হাজবেন্ডকে আপনি যত পজিটিভ রাখতে পারবেন তত কিন্তু আপনার বিজনেস ভালোভাবে হবে। কারণ আমরা কি বলি যে হাজবেন্ড ইজ আওয়ার ইমিডিয়েট আপলাইন। যদিও আমাদের শেখানো হয় যে আপলাইনের কাছেই কোনো প্রবলেমের কথা বলার, কিন্তু যেটা যতক্ষণ না বদহজমে পরিণত হচ্ছে ততক্ষণ তার কাছে দেবেন না, নেগেটিভটা তার কাছে দেবেন না। আর সব সময় মেয়েরা কিন্তু সাবমিসিভ হবেন হাজবেন্ডের কাছে, কারণ আমরা আজকাল মেয়েরা অনেকেই লেখাপড়া শিখছি, চাকরি বাকরি করছি, আমাদের হয়তো একটু মনে হয় যে আমাদের মতামতটার গুরুত্ব দিল না, কিন্তু একটা ফ্যামিলিতে কিন্তু দুটো হেড থাকতে পারে না, হাজবেন্ডরাই কিন্তু ফ্যামিলির হেড। তাই হাজবেন্ডের যেটা, মানে আপনি যে কাজটা করবেন সেটা সব সময় হাজবেন্ডকে দিয়ে চেক করিয়ে নেবেন এবং হাজবেন্ড যেটা বলবেন সেটাই কিন্তু শুনবেন। মানে এই ব্যাপারে আমাদের ইডিসি লতা গালার একটা কথা বলি, লতা গালাও বলেন যে হাজবেন্ডরা হেড কিন্তু মেয়েরা হচ্ছে
নেক। নেক ইজ মোর ইম্পর্টেন্ট। কেন বলুন তো? এই নেকটার সাহায্য ছাড়া কিন্তু আমাদের এই মাথাটা মুভ করতে পারে না। তাই মেয়েরা প্রাউড ফিল করুন যে মেয়েদের সাহায্য ছাড়া কিন্তু হাজবেন্ডরা কখনোই মুভ করতে পারে না। যে কোনো দিকে দেখবেন, একজন সাকসেসফুল হওয়ার পেছনে, একজন সাকসেসফুল ব্যক্তির পেছনে কিন্তু তার মোটিভেশনাল ফোর্স থাকে একটি মেয়ের, তার ওয়াইফের। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই রোলটা প্লে করতে হবে। একটি হাজবেন্ডকে দেখে বোঝা যাবে যে তার ওয়াইফ কিরকম, তার ওয়াইফের প্রভাবটা সেই হাজবেন্ডের ওপর পড়বে। আপনি তাকে কতটা পজিটিভ রাখছেন, তাকে ফ্রি মাইন্ড করে দিন। তিনি যখন এসটিপি করতে যাচ্ছেন, তাকে কোনো রকম নেগেটিভ কিছু দেবেন না, তাকে সব সময় তার পাশে থাকুন। বই প্যাক রেডি আছে কিনা, বাড়ির ছোটখাটো কাজকর্মগুলো একদম তার কাঁধ থেকে নিয়ে নিন, নিজের কাঁধে নিয়ে নিন। বাচ্চাদের লেখাপড়া, যেগুলো হয়তো আগে হাজবেন্ডরা দেখছেন, সেগুলো নিজেরা নিয়ে নিন। দেখবেন যে যত আপনি আপনার হাজবেন্ডকে ফ্রি করে দিচ্ছেন, তত তিনি মন দিয়ে বিজনেসটা করতে পারবেন এবং তত আপনারা সাকসেসফুল হবেন। এবং হাজবেন্ডকেও কিন্তু, মানে যারা এখানে ছেলেরা আছেন তাদেরকেও বলি যে মেয়েদেরকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। এই নয় কি আমি বললাম সবসময় মানে মেয়েদেরকেই করে দেবেন, তা নয়। এই ব্যাপারটা কিন্তু ভাইস ভার্সা, দুজনকেই দুজনের মতামতকে গুরুত্ব দিতে হবে। তারপরে বলি যে আপনার নিজের প্রতি আপনার অ্যাটিটিউডটা কিরকম হবে। কারণ আমরা দেখলাম যে এই ফেথের ব্যাপারে আমাদের নিজেদের প্রতিই কিন্তু বিশ্বাসটা থাকে না যে আমরা কি পারবো ব্যবসাটা করতে। তাই বলি প্রথমেই নিজের প্রতি বিশ্বাসটা আনতে হবে, নিজের সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে। এই যে 4 বেসিক্স 8 স্টেপস করতে বলা হয়, সেগুলো রেগুলার করতে হবে। আমাদের সবার সেলফ কনফিডেন্স কিন্তু প্রথম দিন থেকে সমান থাকে না। আমাদের এই বিজনেসে আমাদের শেখায় যে প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতে হবে, সব সময় একটা টিচিং মোডে থাকতে হবে। আপলাইনের কাছে সব সময় শিখুন যে কি করলে বিজনেসটা ভালো করে করা যায়, কি করতে হবে। সব সময় যদি একটা টিচিং মোডে থাকেন, সব সময় যদি পজিটিভ বই পড়েন, পজিটিভ চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়তে থাকে। মানে এই ব্যাপারেও একটা গল্প বলি। সাজিদ এবং সারওয়াত কলকাতায় যখন এসেছিল, সারওয়াত একটা গল্প বলেছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেটাই আপনাদের কাছে আরেকবার শেয়ার করি। একটি পাহাড়ের ওপরে বুদ্ধিস্ট লামা তারা উপাসনা করেন। একটি লামা ওরকম উপাসনা করছেন এবং তাদের এক সেবক রোজই জল নিয়ে তার কাছে পৌঁছে দিত। তা সেই যে সেবকটি, সে বাঁকে করে 2 কলসি জল নিয়ে তার প্রভুকে পৌঁছতে যেত। তার একটি কলসিতে একটি ফাটল ছিল, একটি ফুটো মতো ছিল, এবং সেই কলসির থেকে কিন্তু জল চুয়ে 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 পড়ে যেত। যখন তার প্রভুর কাছে জলটা যেত, পুরো জলটা সে কোনোদিনই তার প্রভুকে দিতে পারত না এবং সে তার জন্য খুব দুঃখিত ছিল। সে একদিন প্রভুকে বলছে, প্রভু আমার খুব খারাপ লাগে, আমি কিন্তু তোমাকে পুরো জলটা দিতে পারি না। তখন প্রভু বলছে যে তুমি দিতে পারো না, তুমি এটা কেন ভাবছো? তুমি যে পথ দিয়ে রোজ আসো সেই পথটা একটু খেয়াল করো তো। তার পরের দিন আবার সেবক তার প্রভুর কাছে জল নিয়ে যাচ্ছে এবং সেই একটা কলসির জল প্রায় অর্ধেক হয়ে গেছে। সেদিনকেও সে গিয়ে প্রভুকে বলছে, প্রভু আমি কিন্তু পুরো জল তোমাকে দিতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করো। তখন তার প্রভু বলছে, তোমাকে আমি তো বলেছিলাম তুমি যে পথ দিয়ে আসছো সেটা কি দেখেছো? তুমি কালকে যখন আসবে তুমি ভালো করে সেই পথটা দেখো। পরের দিন সে লক্ষ্য করলো পথটা, গিয়ে প্রভুকে বলল। প্রভু বলল, কি দেখলে তুমি? তো বলছে, আমি দেখলাম যে দিকটা ফুটো কলসিটা থাকে সেদিকে পাহাড়ের পথেও কিন্তু সবুজ সবুজ ঘাস হয়েছে, সতেজ সবুজ ঘাস, এবং তার মধ্যে ছোট ছোট ফুল ফুটেছে। আর যে দিকটা ভরা কলসি থাকে সেদিকে গাছগুলো কিন্তু শুকনো মরা গাছ, কোন রকম গাছ কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। তখন প্রভু বলল, তাহলে দেখলে তো তুমি কি সৃষ্টি করেছো? পাথরের বুকেও তুমি সবুজ সবুজ ফুল ফুটিয়েছো, জল পেয়ে সেই গাছগুলো সবুজ সতেজ হয়েছে, তার মধ্যে ফুল ফুটেছে। তাই আমাদের যে কোনো পরিস্থিতিতেই কিন্তু সব জিনিসের কিন্তু একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে।
আমরা আজ থেকে মানে হ্যাবিট করে নেব সব সময় পজিটিভ জিনিসটা চিন্তা করতে, কখনো নেগেটিভের দিকে তাকাবো না। মানে আমার হাজবেন্ড যেটা বলে গেল, পজিটিভ আমরা সব সময় বলবো, দেখবো, শুনবো, নেগেটিভ দেখবো না, বলবো না, শুনবো না। থ্যাংক ইউ। আপনারা যদি এইভাবে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ব্যবসাটা করেন, দেখবেন প্রত্যেকে সাকসেসফুল হবেন, এবং আমাদের শুভেচ্ছা আপনাদের কাছে সব সময় রয়েছে। থ্যাংক ইউ, দারুণ বললো মহুয়া। ইনফ্যাক্ট ও আমার খুব মানে ফেভারিট স্পিকার। এবার বলি যে আমি কিছুক্ষণ বললাম, মহুয়া বলল বিজনেসটা কিভাবে ড্রিম ফুলফিল করা যায় সেগুলো নিয়ে আলোচনা হলো, অ্যাটিটিউড নিয়ে আলোচনা হলো। তবে একটা জিনিস একটু এবার শেখাই সন্ধ্যেবেলা, সেটা হলো যে দেখুন, যা যা করতে বলা হলো সেগুলো যদি ঠিক ঠিক মতন করেন তাহলে অতি উত্তম। সেগুলো যদি ঠিক ঠিক মতন কখনো কখনো করা না হয়, একটু কম কম করেন, তাহলে বিজনেসটা একটু কম হবে। কিন্তু এখন আমি যেগুলো বলবো যে কোনগুলো করবেন না সেগুলো যদি আবার করেন তাহলে কিন্তু বিজনেসটাই ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেগুলো শেখানো হচ্ছে সেগুলো কম কম করুন, ঠিক আছে, ভালো, এক সময় ভরে যাবে বিজনেস। কিন্তু যেগুলো এখন বলবো যে করবেন না, সেগুলো ভুলেও কিন্তু করবেন না। এগুলো কিন্তু সব আপলাইনে শেখা, আপলাইনের কাছে শিখেছি, আজ সকালেই শিখে এসেছি। কি কি করবেন না খুব মন দিয়ে শুনুন, এটা কিন্তু খুব দরকারি জিনিস। মানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এবিলিটি উইদাউট প্রপার অ্যাটিটিউড ইজ ওয়েস্ট। বুঝতে পেরেছেন? এটা অসিতাবদার একটা সাংঘাতিক উদাহরণ। মানে আমি সব সময় গল্প করি, গাড়ি আমরা কিনি কেন? এগিয়ে যাওয়ার জন্য, দ্রুত। তা কেউ যদি ব্যাক গিয়ার দিয়ে 100 মাইল স্পিডে গাড়িটা চালায়, কি হবে? সচর করে পিছনের দিকে যাচ্ছেন। ওই এবিলিটি উইদাউট প্রপার অ্যাটিটিউড ইজ ওয়েস্ট। তাই এই তিনটে জিনিস একদম করবেন না। 3 কার্ডিনালস বলা হয় এই বিজনেসে, সেটা একদম এত লোকে ভাঙে না, ওই জন্য ওটা আইন করে দিয়েছে, রুল। ফার্স্ট কি? নেভার এভার এভার নেভার নেভার এভার এভার নেভার ডু এনিথিং নিউ ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং ইউর আপলাইন। বুঝতে পারছেন? এমন কিছু করবেন না, নতুন কিছু, যেটা আপলাইনকে না দেখে আমি দারুণ চালাক লাগিয়ে দিলাম একটা জিনিস। একদম না, ভুলেও করবেন না। শুধু মাথায় এই জিনিসগুলো যখন শুনবেন, তার আগে একটা ক্যাপশন শুধু মাথায় রেখে দিন। 40 ইয়ার্সের টাইম টেস্টেড একটা মেথড রয়েছে, যেটা শেখাচ্ছে কিভাবে সামিট করতে হবে। এই পথ দিয়ে বাবা যাও, তুমি পিকে চড়বে, এভারেস্ট মিট করবে। তা না, সাইড দিয়ে যাব, বাঘ খেতে পারে, ক্রস বাইটে মরতে পারি। এই হলো আমাদের এটা অভ্যাস। একদম শেখানো রয়েছে, তুমি এই পথে যাও, ওই সামিটে নিজের ফ্ল্যাগটা পুঁতে দিয়ে চলে এসো। এবং যে বছর করবে ওটা, তার পাশে কিন্তু লেখা থাকে না নিজের বুদ্ধিতে, আপলাইনের বুদ্ধিতে না, তাই না? সামিট ফাইনাল। তাই জীবনে কখনো এই বিজনেস যদি সিরিয়াসলি করতে হয়, ড্রিম গুলো যদি অ্যাচিভ করতে হয়, নিজের মতে আপলাইনকে চেক না করে কিচ্ছু করবেন না, কোনো দরকার নেই। প্রচুর প্রচুর মাথা এসব নিয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ওয়ার্ক করে এইগুলো পড়ে আছে, ফানেলের তলা দিয়ে সব বেরিয়ে গেছে, টিপ 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 করে এইগুলোই এসছে। সেকেন্ড, জীবনে নেভার এভার এভার নেভার নেভার এভার এভার নেভার পাস এনি নেগেটিভ টু ইয়োর ডাউনলাইন অ্যান্ড ক্রস লাইন। নেভার। ইভেন আমি বলবো আপলাইনকেও পাস করবেন না, সেও কিন্তু রক্তে মাংসের মানুষ। সে আমাকে শিখিয়ে চলেছে ক্রমাগত কিভাবে আমার স্বপ্ন পূরণ হয়। ফাঁক পেলাম আর নেগেটিভ দিয়ে দিলাম। ভাবুন, আপলাইনকেও দেবেন না, ক্রস লাইন আর ডাউন লাইনকে তো কোনো চান্স নেই। জাস্ট একটা উদাহরণ আমি দিই, এবং এই ব্যাপারে আমি একটু সিরিয়াস। আচ্ছা, এরকম কি কেউ বাড়িতে করেন বাচ্চাকে দেখে মা আর বাবা দুজনে ঘুষোঘুষি করছেন? করেন? করেন না। ডাউন লাইনও কিন্তু এই বিজনেসে তাই। একদম করবেন না। ডাউন লাইনকে কোনো নেগেটিভ পাস করবেন না, কখনো না, নেভার। ডাউন লাইনকে নেগেটিভ পাস করবেন না, কারণ আপনারা তাদেরকে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন। স্বপ্ন কিভাবে পূর্ণতা পাবে সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে নেগেটিভ পাস করাটা ঠিক না। আপনার কোনো রাইট নেই যে স্বপ্নটা আপনি তাকে দেখিয়েছেন সেটা কেড়ে নেওয়া। এরকম না যে আমি স্বপ্ন দেখতে শিখিয়েছি বলে আমি কেড়ে নেওয়ার অধিকার আছে। নো, নেভার এভার। আর ক্রস লাইনকে কোনোদিন নেগেটিভ পাস করবেন না, বুঝলি? এক হল ভর্তি লোক এডিসিতে, এসআইতে না ভালো কাজ দেয় না, জানিস তো, ও বলে বটে, একদম না। কারণ অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, দুজনের বিজনেসে খুব ইন্টারেস্টেড। ওয়ান ইজ মাই আপলাইন অ্যান্ড অ্যানাদার ইজ মাই ডাউন লাইন অ্যান্ড নোবডি এলস। ক্রস লাইনকে যেই আমি দিচ্ছি, নেগেটিভ পাস করছি,
আমার কার বিজনেসে ক্ষতি হচ্ছে? আপলাইন। তো চিন্তা করে দেখুন তো, যে আমাকে স্বপ্ন পূরণ করাতে সাহায্য করছে আমি তারই ক্ষতি করছি। মানে কালিদাস, যে ডালে বসে আছি সে ডালি কাটছি। কোনোদিন করবেন না, নেভার এভার এভার নেভার, বিলিভ মি। অ্যান্ড থার্ড ইজ নেভার এভার এভার নেভার নেভার এভার এভার নেভার embarrass your upline in front of anybody। কখনো আপলাইনকে এম্বারাস করবেন না। দেখুন, আমার কথা হয়তো আপনারা একটু বাড়াবাড়ি হিসেবে নেবেন, কিন্তু এটা আমি যেভাবে দেখি সেভাবে বলছি। কমিয়ে বাড়িয়ে আপনারা নিজেদের মতন নেবেন। বা আমাকে যেমন লোকের সামনে ইনসাল্ট করি না, এম্বারেস করি না, আপলাইনকেও করবো না। কিছু বলার থেকে আলাদা করে বলবো, কখনো করবেন না, নেভার। আপলাইনকে কখনো এম্বারেস করবেন না, কখনো লজ্জায় ফেলবেন না, আপলাইনের সম্বন্ধে কখনো খারাপ কথা বলবেন না। যদি কেউ সামনে বলে আপনার, আমি তো ঘুষি মেরে দেবো, আপনাদের শেখাচ্ছি না ঘুষি মারতে, কিন্তু সরে আসবেন ওখান থেকে। আপনি শুনছেন না, আপনার কানে সইছেন আর কি, সইবে কি করে? এগুলো কিন্তু অ্যাটিচিউডের মধ্যে পড়ে, এগুলো কিন্তু মাইন্ডসেটের মধ্যে পড়ে, এবং এই বিজনেসে মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর 3 C's বলে থাকি আমরা, 3 C's, নেভার ক্রিটিসাইজ, নেভার কমপ্লেন, নেভার কন্ডেম। কখনো কখনো করবেন না কারুর ক্ষেত্রে। এই 3টে জিনিস যদি করতে হয়, আমি শিখিয়ে দিই আজকে সন্ধ্যেবেলা। হাজবেন্ড ওয়াইফ ঘরে বসে যে যার নিজেকে করবেন, হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে না, যে যার নিজেকে। ক্রিটিসাইজ, কন্ডেম, কমপ্লেন, অনিরুদ্ধ করবে অনিরুদ্ধকে, মহুয়া করবে মহুয়াকে। বাড়ি ফিরেই, এই জানো তো আজকের যে মিটিং এ গেছিলাম, কি বাজে, দুনিয়ার লোক বাজে আমি ভালো, তা না, দুনিয়া ভালো আমি বাজে, আমাকে চেঞ্জ হতে হবে, রাইট? নেভার ক্রিটিসাইজ, নেভার কমপ্লেন, নেভার কন্ডেম। করবেন না প্লিজ। কেন বলছি এইভাবে? আমি এগুলো করতাম, জানেন তো, আমি স্বীকার করছি আমি এসব করতাম। করে দেখলাম যখন 6 আর 9 লাট খেলাম, 6% আর 9%-এ, বুঝলাম এভাবে বাবা হবে না, এই পথে চলো এমারেল্ড। আমার মতন যাতে আপনাদের লাট খেতে না হয় তাই জন্য আমি বলছি। কারণ কারুর কাছে কিন্তু ভগবানের আইএসডি এসটিডি নাম্বার নেই, শর্ট স্প্যান অফ লাইফ। কালকে যদি ঈশ্বর তুলে নেয় আমাকে, ড্রিম শেষ। যেটুকুনি আছে এগুলো করে চলে যাই। আর কি করবেন না? 3 নেভার্স। নেভার, নেভার মেস উইথ এনিবডিজ মানি, নেভার। বিজনেস, এই বিজনেস ক্যাশ অ্যান্ড ক্যারির উপর দাঁড়িয়ে, কিন্তু কখনো কখনো আমাদের করতে হয়, কিন্তু যদি করতেও হয় তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ওটাকে মিটিয়ে দেওয়ার। নেভার মেস উইথ এনিবডিজ ইগো। ঠিক আছে, কলেজের এক বন্ধু ঢুকে পড়েছে বিজনেসে, তাকে সবাই আমরা ক্লাস 9-এ পিছনে লাগতাম। এবার যেহেতু সে আমার ডাউনে জয়েন করেছে, আমি আপলাইন, দুনিয়ার আপলাইন ডাউনলাইন সব মিলে, কিরে কেমন আছিস, শার্টটা তুলে দিচ্ছি, চাটি মারছি। কখনো করবেন না। এবার তার ওয়াইফ আছে, সে কি ভাববে যে দেখো এ কি করছে, বলছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ফার্স্ট গড দেন ফ্যামিলি দেন বিজনেস, এসব কখনো না, কখনো করবেন না এটা। কখনো ইগো নিয়ে মেস করবেন না। অ্যান্ড থার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার বিশ্বাস এটা ভারতবর্ষে কম হয়, নেভার মেস উইথ এনিবডি স্পাউস। নেভার মেস উইথ এনিবডি স্পাউস। ইভেন আমি এরকম শিখেছি যে কোনো মিটিং প্লেস থেকে যদি আমি বেরোই, এই হল থেকে যদি বেরোই, আমারই ডাউন লাইনের কোনো মহিলা যদি বলে অনিরুদ্ধ লিভ দেবে, আমি স্ট্রেট হয়ে বলবো যে আপনাকে আমি একটা গাড়ি ডেকে দিচ্ছি, আপনি তাতে করে চলে যান। যদি ভাড়া না থাকে আমি ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি তাতে করে চলে যান, কিন্তু আমি তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি নিয়ে যাব না। এটা আমি শিখেছি। করবেন না, কারণ এগুলোতে বিজনেসটা ক্ষতিগ্রস্ত হয়। জাস্ট ভাবুন, আপনি বাড়ি ফিরছেন একজন মহিলাকে নিয়ে, পাড়ার লোক কিছুই জানে না, আপনিও ভালো তিনিও ভালো, কিন্তু একটা রিউমার, 7,000 10,000 লোক নিয়ে কারবার, আমরা গ্লাস হাউসের মধ্যে আছি, নষ্ট হয়ে যাবে সম্পর্কটা। কেউ বিজনেসটাকে এভাবে নষ্ট করতে চায় না। তাই নেভার ডু অল দিস থিংস। লাস্ট একটা কথাই আমি বলে এই টিচিংসটা শেষ করব, সেটা হলো একটা ছোট্ট গল্প, মানে ভীষণ অ্যাট্রাক্ট করে আমাকে। এবং এই বিজনেসে আমি যেটা বলছিলাম যে অ্যাটিচিউড, মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিচিউড, মাইন্ডসেট, এগুলো ভীষণ ভীষণ মূল্যবান। এবং এর সঙ্গে আর একটা জিনিসও ভীষণ মূল্যবান, যেটা আজকের বলতে পারেন যে অনিরুদ্ধ মহুয়াকে এমআরএল করার জন্য যেটা কতগুলো ফ্যাক্টর সাহায্য করেছে, তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা হলো জ্বালা। আজকের যারা এরকম ট্রেনিং টিচিংস নিচ্ছেন, আমি চাই যে আমি যে জ্বালাটা জ্বলে বিজনেসটা ভালোভাবে শুরু করেছিলাম, সেই রকম কিছু জ্বালা আপনাদের মনে ধরিয়ে দিয়ে যেতে, যাতে উদ্দেশ্যটা কি মহৎ, কিন্তু খারাপ ভাববেন না, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া না, যাতে আপনারা সাকসেসফুল হন। কিরকম একটা গল্পের মাধ্যমে একটু শেয়ার করি। সেটা হচ্ছে একটা প্লেন আর একটা রকেট, দুজনেই আকাশে ওড়ে, কিন্তু
কোনো সময়তেই প্লেন রকেটকে হার মানাতে পারে না। প্রত্যেকবারই রকেট ফার্স্ট হয়, প্লেন লাস্ট হয়। প্লেনের বড় দুঃখ, বড় কষ্ট, বড় জ্বালা হয়েছে যে কি করে আমি দিনের পর দিন হারি, ওকে হার মানাবো। কি করলো প্লেনকে যে তৈরি করেছে তাদের সব ডাকলো, ডেকে বললো আমাকে উন্নত করো তো, নতুন সাজে সজ্জিত করো। আমি রকেটের সাথে পাল্লা দিয়ে দৌড়বো এবং রকেটকে হারাবো। সে যেরকম ইচ্ছে প্রকাশ করলো, প্লেন যারা তৈরি করেছে তারা এসে ওকে উন্নত করলো, মডার্নাইজ করলো। প্লেন একটা নির্দিষ্ট দিনে রকেটের সঙ্গে পাল্লা দিয়ে উড়বে বলে, দৌড়বে বলে ধার্য দিন ঠিক হলো। দৌড় শুরু হলো। রকেট যে এই প্লেন যে এত সাজলো, কোনো লাভ নেই, রকেটই ফার্স্ট হয়ে গেল। প্লেনের ভীষণ মন খারাপ যে এবার পারলাম না, আগে যেমন ছিলাম এবার তো অনেক উন্নত করেছি নিজেকে, এতেও পারলাম না। দিয়ে যারা তৈরি করেছিল তাদের আবার ডাকলো, বললো আরো আধুনিকীকরণ করো, আরো মডার্নাইজ করো, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে আমাকে আধুনিক করো, যাতে আমি নির্দিষ্ট দিনে আবার রকেটের সঙ্গে পাল্লা দিয়ে লড়াইয়ে জিততে পারি, দৌড়ে জিততে পারি। ওর ইচ্ছা অনুযায়ী ও আবার নতুন সাজে সজ্জিত হলো। নির্দিষ্ট দিন ঠিক হলো, দৌড়ের স্টার্ট, আবার রকেট জিতে গেল, প্লেন জিততে পারলো না। মনে দুঃখে কষ্টে আরো নতুন করে সজ্জিত হলো। সজ্জিত হওয়ার পর আরো মডার্নাইজ, আরো ইকুইপড হয়ে আবার নির্দিষ্ট দিনে আবার লড়াইয়ে নামলো। রকেট ফার্স্ট হয়ে গেল, প্লেন হতে পারলো না। যখন প্লেন এটা বুঝে নিল যে আমার দ্বারা ফার্স্ট হওয়া এই জীবনে আর হবে না, এত আধুনিকীকরণ, এত ব্যবস্থা, এত পয়সা, এত টেকনোলজি, কিছুতেই কিছু ভাবে আমি রকেটকে হারাতে পারলাম না, তখন একদম স্ট্রেট ওয়ে সারেন্ডার। রকেটের কাছে গিয়ে বলল, ভাই তোদের সিক্রেটটা কি বলতে পারিস, তুই যে প্রত্যেকবার লড়াই আমাকে হারিয়ে দিয়ে জিতিস? তখন রকেট একটা কথা বলেছিল, কথাটা হচ্ছে এই যে দেখো তুমি খুব সফিস্টিকেটেড, তোমার চলন বলন সব কিন্তু খুব সফিস্টিকেটেড, তোমাকে চলতে হয় সুইচ দিয়ে, আর আমাকে চলতে হয় আমার গায়ে যখন দৌড়ই তার আগে গায়ে দেশলাই জ্বালিয়ে দেয়, আমি জ্বলি, তাই আমি ফার্স্ট হই। রাইট? তো আমি চাইবো যে সত্যিই বলছি আপনাদের, আমার এরকম একটা বিশেষ দিন, আমার এরকম গায়ে বেশি জ্বলেছিল বলেই আমি এই বিজনেসে সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ।